তো আমাদের আজকের যে ক্লাস সি প্রোগ্রামের যে গত ক্লাস আমরা একটুখানি শুরু করেছিলাম, আজকে আমাদের যে ক্লাস সেখানে আমরা যেটা করব, সি প্রোগ্রামের অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে এবং হচ্ছে এই লাইব্রেরি ফাংশন গুলো প্রোগ্রামে যখন আমরা ইউজ করি তখন সেগুলো রাখার জন্য একটা ফাইল থাকে। অর্থাৎ এই লাইব্রেরি ফাংশন গুলো কোথায় আছে, তো প্রোগ্রাম কি করবে, ওই ফাইলগুলো খুঁজে বের করবে। তো এই যে হেডার ফাইলগুলোর আমরা ইউজ করি std.h, আমরা ইউজ করেছি include std.h। তো হেডার ফাইলের কাজটা হচ্ছে এই লাইব্রেরি ফাংশন গুলো কি করা, রাখা। হেডার ফাইলের মধ্যে সবগুলো লাইব্রেরি ফাংশন থাকে। তো আমরা যখন প্রোগ্রামে লিখি ইনক্লুড stdio.h, ইনক্লুড কথার অর্থ হচ্ছে সংযুক্ত করো। হ্যাঁ, কি সংযুক্ত করবা, যে stdio.h এর যে লাইব্রেরি ফাংশন গুলো আছে সেগুলো হচ্ছে তুমি এখানে প্রোগ্রামে সংযুক্ত করো। তার মানে আমরা যখন কোথাও হচ্ছে প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। তো এই প্রিন্টএফ এর জন্য আমরা ইউজ করি হচ্ছে stdio.h হেডার ফাইল। অর্থাৎ এই প্রিন্টএফ যে ফাংশনটা আছে, প্রিন্টএফ ফাংশনটাকে ধারণ করে হচ্ছে std.h হেডার ফাইলটা। তো এই stdio.h এর কিন্তু মিনিং আছে, এটা কিন্তু এমনি লেখা হয় নাই। stdio মানে হচ্ছে, std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। কি বললাম, stdio.h এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। তার মানে হচ্ছে এখানকার যে লাইব্রেরি ফাংশন গুলো আছে এই সবগুলোর কাজই হচ্ছে ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করা। তো আমরা দুইটা লাইব্রেরি সরি দুইটা লাইব্রেরি ফাংশন আমরা শিখে ফেলেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রিন্টএফ, একটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নেওয়া, প্রিন্টএফ এর কাজ হচ্ছে ফলাফল প্রদর্শন করা। তো আমাদের এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, রাখলে লাভ হবে কি, আমাদের এমসিকিউ এর জন্য সুবিধা হবে। তবে প্রোগ্রাম করার জন্য এগুলো আমরা প্র্যাকটিস যখন করব তখন দেখবো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, এর জন্য আলাদা কোনো প্রেশার দিতে হবে না। তো আমরা এখন দেখলাম হচ্ছে std.h এর জন্য আমরা কোন কোন হচ্ছে বা আমরা std.h এর আন্ডারে কোন কোন লাইব্রেরি ফাংশন আছে সেগুলো আমরা একবার দেখে নিলাম, এটা তোমরা একটু মুখস্থ করে নিবা। তো আমি আগের স্লাইডে একটু ব্যাক করি। তো আমরা এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের হেডার ফাইল আছে std.h, আমরা জাস্ট একটা std.h এটার পরিচয় জানলাম। তো আমরা যদি হচ্ছে এই math.h এটার পরিচয়টা একটু জানতে জানতে চাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা একটু math.h যেটা আছে এটা একটু দেখে নেই। তো দেখো এই যে math.h, তো এটার কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের যে অপারেশন আছে, ম্যাথমেটিক্যাল যে অপারেশন গুলো আছে, তো ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য যেসব লাইব্রেরি ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য যেসব লাইব্রেরি ফাংশন আছে সেগুলো নিয়ে কাজ করবে হচ্ছে কোন হেডার ফাইল, math.h। তার মানে এই math.h হেডার ফাইলের ভিতরে কোন কোন লাইব্রেরি ফাংশন থাকে, ওই যে a cos, a sin, আমরা যখন sin থিটা tan থিটা ইউজ করি, এক্সপোনেনশিয়াল ইউজ করি, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার স্কয়ার রুট ইউজ করি, তারপর হচ্ছে পাওয়ার ইউজ করি, এই যে যা যা কিছু আছে এই সবগুলোকে রাখা হয় কোথায়, math.h হেডার ফাইলের আন্ডারে। তো এখানে আমি দেখতে পাচ্ছি a cos, ধরো তুমি লিখবা 5 cos থিটা, তাহলে a হচ্ছে এখানে 5 মানে কনস্ট্যান্ট, বা লিখবা 10 cos থিটা, তারপর হচ্ছে লিখবা 2 cos থিটা বা 2 sin থিটা, 5 tan থিটা, cos থিটা, তারপর এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 5, e টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 6, e টু দি পাওয়ার -1। তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর জন্য আমরা ইউজ করি না কিছু অ্যাবসলিউট পরম মান, যেটাকে বলি আমরা -5 থাকলে +5 করবে, -6 থাকলে +6 করবে। তারপর নিচেটা হচ্ছে স্কয়ার রুট, SQRT মানে হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার রুটের কাজ হচ্ছে বর্গমূল করা। যখন আমরা বর্গমূল চিহ্নটা ইউজ করি, রুট চিহ্নটা ইউজ করি, তখন আমরা এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করি। তো আমরা হচ্ছে এটা একটু লিখে নিব, নিয়ে আমি মাঝে মাঝে হচ্ছে এই যে আমাদের প্রোগ্রামের ফাঁকে ফাঁকে তোমাদের এই জিনিসগুলো একটু দিয়ে রাখবো, যেন তোমরা হচ্ছে বাসায় একটু করে নিতে পারো। তো এইটা মুখস্থ করে রাখতে হবে, এটা মুখস্থ করে রাখলে আমাদের কাজে দিবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রথম ক্লাসে যে লেকচারটা আছে এটা একটু ভালো করে দেখতে, কারণ প্রথম ক্লাসের লেকচারে আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো এখন তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার কথা, কারণ তখন আমি লাইব্রেরি ফাংশন বলেছি, হেডার ফাইল বলেছি, ভেরিয়েবল বলেছি, কনস্ট্যান্ট বলেছি, এমন অনেক কিছু বলেছি, কিওয়ার্ড বলেছি। তো তখন যখন এই কথাগুলো বলেছি তখন তোমাদের তখন অনেকে বুঝতে পারো না যে কিওয়ার্ড কি। এখন কিন্তু আমরা এই জিনিসগুলো ডিরেক্ট প্রোগ্রামে ইউজ করছি। তো তোমরা কি করবা, লেকচার 1টা বারবারে দেখবা, দেখলে কি হবে, এই থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে তখন যেগুলো পড়িয়েছি সেগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার হবে যে স্যার আসলে এই জিনিসটা তখন বোঝাতে চেয়েছিলেন এইভাবে। আমরা কিন্তু অলরেডি এই প্রোগ্রাম গুলো করে ফেলেছি, যেহেতু প্রোগ্রাম করে ফেলেছি বা করছি, হচ্ছে অধ্যায় শুরুতে যে থিওরি গুলো ছিল প্রোগ্রামে সেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো, এইটা কিন্তু তোমরা শুরুতে যখন বলেছিলাম তোমরা অনেকে ভয় পেয়ে গেছিল যে এত কিছু কিভাবে মনে রাখবো।
অলরেডি আমরা গত ক্লাসে স্ক্যানএফ এর হচ্ছে কি করা, স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট, সে হচ্ছে ইনপুট নিবে, নিয়ে ভেরিয়েবলে রেখে দিবে, ইনপুট রেখে দিবে। তো স্ক্যানএফ এর কাজ হচ্ছে ইনপুট নিবে, আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে সে আউটপুট দেখাবে। তো আমরা এই দুইটার কাজ শিখে ফেলেছি। স্ক্যানএফ এর কাজ ইনপুট সে ভেরিয়েবলে রাখবে, আর প্রিন্টএফ এর কাজ হচ্ছে আউটপুট সে ফলাফল আকারে দেখাবে। আচ্ছা, তারপরে যে গেট চার পুট চার, এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, তারপরেও আমরা জাস্ট এগুলো একটু লিখে রাখি সবাই, আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। গেট চারের কাজ হচ্ছে যে অক্ষরটা আমরা টাইপ করব, পরের অক্ষরটাকে সে আমাদেরকে রিটার্ন করবে, অর্থাৎ পরের অক্ষরটা সে আমাদের দিবে। আর পুট চারের কাজ হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, অর্থাৎ সিঙ্গেল এ বি সি ডি, এইগুলো এই সিঙ্গেল ক্যারেক্টার গুলো আউটপুট আকারে দেখাবে। তো এগুলো যখন আমরা ব্যবহার যদি করি, সেক্ষেত্রে আমরা এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাব। আপাতত আমরা এগুলো লিখে রাখি, আমাদের এমসিকিউর জন্য কাজে দিবে। আমরা এগুলো আপাতত লিখে পড়ি। তো আমরা যখন সামনে আরো প্রোগ্রাম করব, তখন এরকম অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসবে বারবার। তো তখন চলে আসলে আর কি হবে না, আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না, এগুলো এমনিতে আমাদের মনে থাকবে। তো সবাই এই স্লাইডটা একটু সবাই লিখে ফেলো খাতায়। এটা আমি শিটে দিতাম, তো তোমরা লিখে রাখলে মনে হয় ভালো হয়, নোট খাতায় তোমাদের থেকে গেল। সবাই এটা একটু লিখে ফেলো। এটা লিখার পরে তারপর হচ্ছে আমরা আজকে আমাদের প্রোগ্রামের দিকে যাব। সবাই এটা একটু লিখে ফেলো। আমি কোড ব্লকসটা ওপেন করছি। সবাই এটা লিখে ফেলো। তো তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে দুইটি সংখ্যার বা তিনটি সংখ্যার গড় নির্ণয় করা। আমরা গত ক্লাসে পড়েছিলাম দুইটি সংখ্যার যোগফল। তো দুইটি সংখ্যা হোক বা তিনটা সংখ্যা হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের যদি দুইটা সংখ্যা বলে, তাহলে আমরা দুইটা সংখ্যা ইনপুট নেব, যদি তিনটা বলে তিনটা সংখ্যা ইনপুট নেব। তো কথাটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা ছিল দুইটি সংখ্যার যোগ নির্ণয়। তো আজকে আমরা যেটা করব, দুইটি সংখ্যার গড় নির্ণয় করা, যেটা তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। তো আশা করি সবাই লিখে নিয়েছো। এটা লেখা হয়ে গেলে আমরা এখন সরাসরি প্রোগ্রামে চলে যাব। তো আমি এখন কোড ব্লকসটা ওপেন করছি। সবার যাদের লেখা শেষ, তারা প্রশ্নটা লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে যে দুইটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। দুইটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। সবাই প্রশ্নটা লিখে ফেলো, দুইটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। দুইটি সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। তো আমরা হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট করেছিলাম। তো অ্যাসাইনমেন্ট যাদের যেখানে সমস্যা হয়েছে, আমরা আশা করি এটা দেখলে বুঝতে পারবো। তো আমরা যেটা করব, দুটি সংখ্যার গড় নির্ণয়। তো গড় নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, আমাদের প্রথমে দুইটা সংখ্যা নিতে হবে, কারণ আমরা তো সংখ্যা দুইটা কি জানি না। তো প্রথমে হচ্ছে এমন একটা ব্যবস্থা করতে হবে যেন যারা এটা ব্যবহার করবে, তারা যেন দুইটা সংখ্যার ইনপুট নিতে পারে। অর্থাৎ এমন একটা সফটওয়্যার আমরা বানাবো, যেখানে দুইটা সংখ্যা যে কারো ইচ্ছা মতো ইনপুট নিতে পারবে, এবং ইনপুট নেওয়ার পরে দুইটা সংখ্যা যে কারো ইচ্ছা মতো ইনপুট নেওয়ার পরে আমরা কি করব, এটাকে আউটপুট আকারে, মানে গড় বের করে তারপর ফলাফলটাকে আউটপুট আকারে দেখাবো। তো আমরা হচ্ছে এখন শুরু করছি। কোড ব্লকস আমরা ওপেন করলাম। যাদের কম্পিউটার আছে তারা চাইলে আমার সাথে প্র্যাকটিস করতে পারো, আবার চাইলে বাসায় পরে নিজে নিজে করতে পারো এটা দেখে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা হচ্ছে নিউ ফাইল ওপেন করব। প্রথমে একটা নিউ ফাইল ওপেন করলাম। পরে যদি আমরা এটা সেভ করে রাখতে পারি প্রথমে, সেক্ষেত্রে আমাদের জন্য খুব সুবিধা হবে। আমরা আজকে সেভ করব। ধরো আমি এখানে সি ফাইল সিলেক্ট করতে হয়, সি ফাইল তো দেয়া আছে, তাই আমাকে আর কিছু দেওয়া লাগছে না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা লিখলাম হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম নাম্বার মেবি গতকাল 2 করেছিলাম, আচ্ছা 4 করি, 3 করেছিলাম, আজকে আমরা 4 করি, প্রোগ্রাম নাম্বার 4। তো আজকে আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটি সংখ্যার গড় নির্ণয়। তো এর মাঝখানে আমি দুই একটা কথা বলে রাখি, তোমাদের মনে আছে, সেটা হচ্ছে আমরা করেছিলাম, আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। একটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজারকে আমরা প্রকাশ করি আইএনটি দিয়ে প্রকাশ করি, মানে শর্টে লিখে আইএনটি। তারপর আমরা যেটা করি সেটা হচ্ছে ইন্টিজারকে আমরা প্রকাশ করার সময় তখন লিখে হচ্ছে পার্সেন্ট ডি হিসাবে। তো এই জিনিসটা আমাদের আবার কাজে লাগবে। আমরা বলেছিলাম হচ্ছে পূর্ণ সংখ্যা হলে আমরা ইন্টিজার বলি, এটাকে ইংলিশে বলি ইন্টিজার, ইন্টিজারকে আমরা শর্টে লিখি আইএনটি, ইন্টিজারকে শর্টে বলি আইএনটি, এবং এই আইএনটিটাকে আমরা প্রকাশ করি পার্সেন্ট ডি দিয়ে।
আইএনজিটাকে প্রকাশ করি %d দিয়ে। তো আমরা ইনক্লুড দিয়ে শুরু করলাম stdio.h stdio.h, যেহেতু আমাদের এখানে ইনপুটও থাকবে আউটপুটও থাকবে, তাই আমরা শুরুতে নিলাম হচ্ছে stdio.h। তারপর আমরা লিখব হচ্ছে int main, অথবা শুধু মেইন লিখতে হয়, আমরা লিখলাম int main। তারপর কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট থেকে হচ্ছে আমাদের মূল প্রোগ্রামটা শুরু, এখান থেকে হচ্ছে মূল প্রোগ্রামটা শুরু, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বডি আমরা বলতে পারি। তো এখন শুরুতে কি করতে হয়, শুরুতে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যেমন আমি যদি বলি দুইটা সংখ্যা আছে ইন্টিজার, ইন্টিজার সংখ্যা দুইটার নাম দিলাম, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। দুইটা সংখ্যার নাম দিলাম হচ্ছে ইন্টিজার। তো এর সাথে দুইটা সংখ্যার গড় বের করার জন্য যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আমরা এভারেজ, দিলাম হচ্ছে avg, এভারেজ। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে এভারেজ। তারপর আমরা কি পেয়ে গেলাম, আমরা হচ্ছে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। কি ডিক্লেয়ার করলাম, যে আমাদের যে তিনটা ভেরিয়েবল সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হতে পারে। আমি প্রোগ্রামটা অনেক ভাবে করব, দেখো কি রকম রেজাল্ট আসে, এটাকে আমি আবার চেঞ্জ করব। এটা আমাদের ফাইনাল প্রোগ্রাম না, আমি শুধু একটা র প্রোগ্রাম নিচ্ছি, আমরা শিখছি যে প্রোগ্রাম কিভাবে করব, আমরা প্রোগ্রামের ভুলগুলো কিভাবে বের করব। হ্যাঁ, আমরা বেসিক যদি আমরা সাধারণভাবে চিন্তা করি একটা প্রোগ্রাম একরকম হয়, আর যদি একটু ডিপে গিয়ে চিন্তা করি তখন দেখা যাবে যে প্রোগ্রামটা হচ্ছে এইভাবে তো হবে না, এটা আমরা পাবো না। তো এই জন্য আমরা কি করছি, প্রথমে একটা র প্রোগ্রাম তোমাদের দেখাচ্ছি, যে প্রথমে শুরুতে আমরা একটা প্রোগ্রাম কিভাবে করব। দিলাম ইন্টিজার, তারপর হচ্ছে আমি লিখলাম স্ক্যানএফ, কারণ আমরা জানি যে সংখ্যাটাকে ইনপুট নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কি লিখবো, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমরা লিখবো পার্সেন্ট, আগে আমি ইনভার্টেড কমা দিয়ে নিই। তো স্ক্যানএফ এর নিয়ম হচ্ছে কি লিখতে হয়, %d লিখতে হয়। %d কেন লিখতে হয়, পূর্ণ সংখ্যার জন্য। দেখলাম যে যদি দুইটা সংখ্যা আমরা ইনপুট নেই তাহলে পার্সেন্টেজ লিখতে হবে, পার্সেন্টেজ লিখতে হবে দুইবার। আমাদের এখানে সংখ্যা ইনপুট হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। তারপর লিখতে হয় কমা এন্ড a, এন্ড এই যে হচ্ছে এটা আমাদের স্ক্যানে। প্রথমে কি করলাম, আমরা স্ক্যানে আমরা জানি ইন্টিজার করে তারপর এটা দেখব %d, তারপর এন্ড হচ্ছে একটা ভেরিয়েবল মান abc সমান। খেয়াল করতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে এখানে ছোট হাতে লিখেছি, এটার নাম ছোট হাতে দেওয়া যাবে, বড় হাতে দেওয়া যাবে। আমি যদি শুরুতে বড় হাতে দিই, আমার নেটে একটু প্রবলেম হচ্ছিল মনে হয়। তো আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনটা। তো যেটা বলছিলাম, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এইখানে আমরা এভারেজ করব। কই যাবি, ফ্যান তো বন্ধ করে দে। এভারেজ করার জন্য, এভারেজ করার জন্য আমরা কি করলাম, এভিজি লিখলাম। এভিজি সমান কি, সূত্র কি এভারেজের সূত্রটা হচ্ছে, এভারেজের সূত্রটা হচ্ছে দুইটি সংখ্যার যোগ করে তারপর হচ্ছে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে a প্লাস বি ভাগ হচ্ছে 2। আমরা যদি ব্র্যাকেট দেই তাহলে খুব ভালো হয়, a প্লাস বি বাই হচ্ছে 2। যদি আমরা a প্লাস বিটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ফেলতে পারি তাহলে মনে হয় ভালো হয়। আমরা দেখি ব্র্যাকেট দিয়ে কি হবে, না দিলে কি হবে, এটা আমরা আমরা চেক করে দেখবো। ওকে, আমরা যেটা করলাম, দুইটি সংখ্যার আমরা গড় বের করার জন্য সূত্রটা লিখলাম a প্লাস বি বাই 2। ওকে, এটা করার পরে আমাদের কাজ হচ্ছে ফলাফলটাকে প্রদর্শন করা। আমাদের কাজ হচ্ছে ফলাফলটাকে প্রদর্শন করা। লিখলাম হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ কি প্রিন্টএফ করব, আমরা হচ্ছে ফলাফলটাকে লিখব। তো ফলাফলটা আমাদের এখানে কোনটা, ফলাফল হচ্ছে এভারেজ। তাহলে এভারেজকে আমি লিখলাম হচ্ছে %d কমা এভারেজ। ইনপুট নেওয়ার সময় আমরা এন্ড এ লিখি, কিন্তু প্রিন্ট করার সময় এন্ড এ লিখতে হয় না। তো আমরা কি করলাম, ইনভার্টেড কমাটা একটু ভুল হয়ে গেছে, ইনভার্টেড কমাটা এখানে হবে না, ইনভার্টেড কমা তো এখানে হবে। ওকে, তাহলে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে লিখলাম ইন্টিজার a b, দুইটা সংখ্যা ইনপুট নিলাম, তারপর লিখলাম হচ্ছে এভারেজ, তারপর স্ক্যানএফ করলাম হচ্ছে %d, মানে দুইটা ইনপুট নিব তাই আমরা দুইটা সংখ্যা লিখলাম, কমা এন্ড এ কমা এন্ড বি। তারপর লিখলাম হচ্ছে এভারেজ, এভারেজের সূত্র হচ্ছে দুইটা সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 2। প্রিন্টএফ আমি কিভাবে করব, প্রিন্টএফ হচ্ছে যে ফলাফলটা আছে, আমাদের এভারেজটা হচ্ছে ফলাফল, এটাকে আমরা প্রিন্ট করব।
তো এখন আমরা কি করব, এই প্রোগ্রামটাকে আমরা একটু সেভ দিব। প্রোগ্রামটাকে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এটাকে রান করাবো। রান করালে ভুল থাকলে ভুল দেখাবে প্রথমে। আচ্ছা, এখানে বলছে ডোন্ট বিল্ড ইয়েট। আচ্ছা, আমরা কি এখানে কোথাও ভুল করেছি? বিল্ড করলাম, রান করালাম। যদি কোথাও ভুল থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রোগ্রাম বিল্ড নিবে না। যদি আমাদের কোথাও প্রিন্টে টি দেই নেই, ও আচ্ছা হ্যাঁ, প্রিন্টে টি দেই নাই। আমরা প্রিন্টে টি বাদ। ওকে, ঠিক ঠিক হয়ে গেল। এখন আমরা দেখি রান করিয়ে। থ্যাংক ইউ। এখন আমরা রান করলে হয়তো রান করতে পারবো। ঠিক আছে, আমি স্ক্রিনটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখাচ্ছি। এটা একটু সমস্যা, দুইবার স্ক্রিন বের করার খুবই সমস্যা। ওকে, এখন আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক স্ক্রিন। এখানে স্ক্রিনে দেখো, শুরুতে এখানে ইনপুট নিতে হবে। হ্যাঁ, ইনপুট নিতে হবে। তো আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 4, খেয়াল করো, একটা সংখ্যা 4 নিলাম, আরেকটা সংখ্যা নিলাম হচ্ছে 6। যদি 4 আর 6 নেই, এটা গড় বের হবে। তো এখানে দেখো 4 আর 6 এর যদি গড় বের করি, এসেছে কত? 5 এসেছে। তাহলে আমরা জানি 4 আর 6 যোগ করলে 10 হয়, এটার এভারেজ অটোমেটিক 5 বের হয়ে গেছে। কিন্তু এখন একটু সমস্যা হইতো যদি আমরা অন্য কিছু করতাম। আমি প্রথমে 4 নিয়েছি, তারপর 6 নিয়েছি, এভারেজটা চলে এসেছে 5। এটা একটু সমস্যা হয়ে যেত যদি আমরা অন্য কিছু করতাম। অন্য কিছুটা কি? ধরো আমি যদি এমন কিছু করতাম, এখানের যে প্রোগ্রাম, এই যে আমাদের প্রোগ্রামটা, এখানে সমস্যাটা কোথায় আমি তোমাদের বলে দিই। ধরো তুমি যদি দুইটা সংখ্যা নাও, 4 আর 6, 4 আর 6 যোগ করলে 10, তাহলে এভারেজ চলে আসবে 5। কিন্তু আমি যদি বলি একটা সংখ্যা 3, একটা সংখ্যা 2, একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 2, 3 আর 2 যোগ করলে হবে 5, 5 কে অর্ধেক করলে হবে আড়াই, মানে 2.5। এখন কেউ যদি ইনপুট নেয় 3 আর 2, সেই ক্ষেত্রে কিন্তু সে ফলাফল পাবে না। 3 আর 2 ইনপুট নিলে ফলাফল পাবে না কেন? কারণ আমরা বলে দিছি শুরুতেই যে এভারেজটা হবে পূর্ণ সংখ্যা, এভারেজটা হবে পূর্ণ সংখ্যা। কিন্তু যদি কেউ ইনপুট নিয়ে নেয় 3 আর 2, তখন কিন্তু আমাদের রেজাল্ট আমরা পাবো না। তার মানে এই যে প্রোগ্রামটা একটা দুর্বল প্রোগ্রাম। এটা দিয়ে হচ্ছে নির্দিষ্ট কিছু মান ফলাফলে আসবে, যেমন 4 আর 6 জোড় সংখ্যা নিলে, দুইটা জোড় সংখ্যা নিলে গড় বের করলে দশমিক আসবে না। যেমন কেউ যদি 10 নেয়, আবার যদি 20 নেয়, 10 আর 20 যোগ করলে 30, এটার গড় করলে হয় 15। কিন্তু কেউ যখন হচ্ছে 11 আর 12 নেবে, তখন হয়ে যাবে 23। হ্যাঁ, তখন এটার এভারেজ করলে হয়ে যাবে 11.5। তো এই ধরনের যে সমস্যাগুলা, এটা দূর করার জন্য আমরা প্রথমেই প্রোগ্রাম করার সময় আমরা কি করতে পারি, এই যে এভারেজটা আছে এটার আলাদা নাম দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, প্রোগ্রামটা আমাদের জন্য আরো ভালো বেটার কিছু দিবে। তো এটা করার আগে আমরা যদি এই প্রোগ্রামে অনেক ধরনের চেঞ্জ আনতে চাই, যেমন আমি বলেছিলাম, আমি যদি এটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে চাই, আমি যদি লিখি প্রিন্টএফ, আমি যদি লিখতে পারি প্রিন্টএফ। প্রিন্টএফ এর কাজ কি ছিল? প্রিন্টএফ এর কাজ হচ্ছে জাস্ট কোন একটা লেখাকে প্রিন্ট করা, কোন একটা লেখাকে প্রিন্ট করা। ধর আমি লিখলাম এন্টার দা enter the two number বা enter the numbers, enter the numbers, এটা বললাম enter the numbers। তাহলে যে ইউজার, সে বুঝবে এখানে আমাকে নাম্বার ইনপুট দিতে বলা হয়েছে। এটা না দিলে তোমাকে মেরে ফেলবে না, কিন্তু এটা দিলে কি হবে, এটা দিলে ভালো, অর্থাৎ একটা ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য। এই অংশটা না দিলেও তুমি পরীক্ষা নাম্বার পাবা, কিন্তু দিলে ভালো। স্যার ভাববে যে ছেলেটা অনেক সচেতন, প্রোগ্রাম করার ব্যাপারে অনেক সচেতন। তাহলে আমরা লিখলাম enter the two number। এখন আমরা যে রেজাল্ট দেখাবো, তখন কিন্তু আমি এখানে লিখে দিতে পারি। আমি চাইলে আলাদা একটা প্রিন্টএফ নিতে পারি। খেয়াল করে দেখো কত ভাবে করা যায় কাজটা। আমি চাইলে এখানে আলাদা একটা প্রিন্টএফ নিয়ে তার ভিতরে একটা লেখা লিখে দিতে পারি। কি লিখতে পারি? দা রেজাল্ট ইজ, এভাবে লিখতে পারি। দা রেজাল্ট ইজ, দা রেজাল্ট ইজ, এভাবে লিখতে পারি আমি, দা রেজাল্ট ইজ। এটা লিখলে কি হবে, এখানে ইনভার্ট কমাটা দিয়ে নেই, ইনভার্ট দিয়ে নেই। এটা লিখলে যেটা হবে সেটা হচ্ছে আমার রেজাল্ট এর আগে ওটা একটা লেখা থাকবে ইংলিশে, দা রেজাল্ট ইজ। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে চেঞ্জ যে করলাম, আমরা এই চেঞ্জ কি করলাম, আমরা হচ্ছে স্ক্যানএফ ইনপুট নেওয়ার সময় আমরা উপরে লিখে এই লাইনটা দা রেজাল্ট ইজ, এটা আমরা গত ক্লাসে কি লিখেছিলাম, আমরা চাইলে এটাকে এই যে পার্সেন্টেজ এখানে বসাতে পারতাম। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস কত ভাবে করা যায়। ওকে, এখন আমরা কি করব, এইটাকে সেভ দিলাম, এটাকে সেভ দিব, মানে বিল্ড করব, করার পর এটাকে রান করাবো প্রোগ্রাম। তো রান করালে শুরুতে দেখবা অটোমেটিক কি চলে আসবে, চলে আসবে হচ্ছে এন্টার দ্য নাম্বারস, কারণ আমরা জানি আমরা লিখেছি এন্টার দ্য নাম্বারস। ওইখানে চলে আসবে এন্টার দ্য নাম্বারস। দেখো এই যে চলে আসছে এন্টার দ্য নাম্বারস, দেখো চলে আসছে এন্টার দ্য নাম্বারস। এখানে আমরা হচ্ছে নাম্বার দুইটা এন্টার দিব। তো দেখো এন্টার দেওয়ার জন্য আমি ধরো লিখলাম একটা সংখ্যা হচ্ছে 10 দিলাম, আরেকটা সংখ্যা দিলাম হচ্ছে 20।
তো আমরা জানি দেখো 10 আর 20 যদি আমরা হচ্ছে যোগ করে গড় করি তাহলে অ্যান্সার আসছে 15। দেখো এখানে রেজাল্ট চলে আসছে, দা রেজাল্ট ইজ 15। সবাই দেখতে পাচ্ছি আমরা দা রেজাল্ট ইজ 15 গড় বের করে ফেললো। এখন এখানে সমস্যাটা কোন জায়গাতে হবে? সমস্যাটা হবে যদি আমরা কি করি, যদি আমরা এখানে অন্য কিছু করি। অন্য কিছু বলতে আমরা যদি সংখ্যা দুইটা এমন দুইটা মান নেই, যদি আমরা সংখ্যা দুইটার এমন দুইটা মান নেই যেখানে কি হবে, গড়টা দশমিকে চলে আসবে, তখন আর রেজাল্টটা আসবে না। তো আমরা এই প্রোগ্রামটাকে আবার রান করে দেখাচ্ছি। যদি আমরা ইনপুট নেওয়ার সময়, ধরো আমি তো সফটওয়্যারটা কারে দিব, সাধারণ মানুষকে ব্যবহার করার জন্য দিব। এখন সে তো আমার কথা মতো নাম্বার দিবে না, সে তার মতো তার ইচ্ছা হয়েছে 15 আর হচ্ছে ইচ্ছা হয়েছে তার 15 আর 16, সেটা গড় বের করবে। ঠিক আছে, 15 আর 16 গড় বের করবে। দেখো এখানে রেজাল্ট কি চলে আসছে, 15 আর 16 কে গড় করলে 15 আর 16 কে গড় করলে হয় 15.5। ঠিক আছে, কারণ 15 আর 16 যোগ করলে 31। কিন্তু আমাদের রেজাল্টে কি চলে আসছে, রেজাল্টে চলে আসছে শুধু 15। কারণ কি, এখানে দশমিক অংশটা আমরা কিন্তু বলি নাই, আমরা বলেছি এখানে এভারেজটা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু আমরা বলে দেই নাই যে আমাদের রেজাল্টটা হচ্ছে দশমিক সংখ্যা আসবে, তাই এখানে দশমিকের অংশটা সে নিবে না, সে শুধু পূর্ণ সংখ্যা অংশের রেজাল্ট দিবে। আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তোমাদের হচ্ছে স্ক্রিনটা দেখাচ্ছি। দেখো আমি হচ্ছে এখানে 15 নিয়েছিলাম, খেয়াল করে দেখো আমি এখানে মাত্র 15 নিলাম। 15 নিয়ে আরেকটা সংখ্যা নিলাম 16। তো 15 আর 16 এই দুটো সংখ্যার গড় করলে আসার কথা 15.5, মানে 15 16 যোগ করলে হয় 31, এটাকে অর্ধেক করলে হয় 15.5। কিন্তু এখানে রেজাল্টে কি এসেছে, 15 এসেছে। কেন এসেছে? কারণ আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমার রেজাল্টটা যে এভারেজ, সেই এভারেজটা হবে পূর্ণ সংখ্যা। কিন্তু এটা কিন্তু একটা প্রোগ্রামের ভুল। এখন একটা মানুষ যখন 15 আর 16 ইনপুট দিবে, সে তো রেজাল্ট 15.5 পাওয়ার কথা তার। 15 তো আর রেজাল্ট না, 15 হচ্ছে 15 হচ্ছে, যদি আমি বলতাম 20 আর 10 এটার গড় কত, 20 আর 10 এর গড় হচ্ছে 20 আর 10 যোগ করলে হয় 30, এটাকে অর্ধেক করলে হয় 15। কিন্তু এখানে 15 আর 16 এর গড় কিন্তু 15 হওয়ার কথা না, এটা আমাদের প্রোগ্রামের ভুল। এই ভুলগুলোকে ওভারকাম করার জন্য আমরা কি করব, আমরা আমাদের প্রোগ্রামটাকে একটু চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব? চেঞ্জটা হচ্ছে এরকম হবে, আমরা আহ, আমরা যখন বলেছিলাম যে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, এইটা না বলে আমরা বলে দিব সংখ্যাটা হবে দশমিক সংখ্যা হবে। যদি এটা বলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের শেষ। আমরা কি করব, ইন্টিজার না নিয়ে আমরা বলবো ফ্লট, LOAT। ফ্লটের কাজ হচ্ছে দশমিক সংখ্যা প্রকাশ করা। ফ্লট কে হবে, এভারেজ হবে, সেটা আমরা মুছে দিব। আমরা শুরুতেই বলে দিলাম যে ভাই এখানে এভারেজ ব্যবহার করব, সেই এভারেজটা হবে দশমিক সংখ্যা। যদি এটা বলে দেই তাহলে আমাদের এইখানে যে এভারেজ আছে, দেখো আমাদের এভারেজটা কোথায় আছে, আমরা খেয়াল করি। এভারেজ আছে 9 নাম্বার যে লাইনটা আছে, এই 9 নাম্বার লাইনে আমরা যেটা করব, 9 নাম্বার লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা পার্সেন্ট এর পরিবর্তে পার্সেন্ট এফ দিয়ে দিব। দেখো এখানে 9 নাম্বার, সরি 9 নাম্বার না, মেবি 10 নাম্বার লাইনটা, এখানে যে 10 নাম্বার লাইনটা আছে, দেখো 10 নাম্বার লাইনে আমরা কি করব, পার্সেন্ট এর পরিবর্তে পার্সেন্ট এফ দিয়ে দিব। কেন এফ দিব? কারণ আমি শুরুতে বলে দিয়েছি যে এভারেজটা পার্সেন্ট ডি হবে না, এভারেজটা হবে পার্সেন্ট এফ। এফ কেন হবে? কারণ পার্সেন্ট ডি আমরা প্রকাশ করি ইন্টিজার সংখ্যার জন্য, পূর্ণ সংখ্যার জন্য। আর সমস্যা, আমরা এটাকে বিল্ড করে ফেলি, বিল্ড করে ফেললাম। এখন আমরা রান করব। রান করার পরে কি আসে আমরা একটু দেখি। রান করার পরে কি আসে, আমরা হচ্ছে আমাদের স্ক্রিনটাতে যাই। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে ব্ল্যাক একটা উইন্ডো এসেছে। আমরা এখন এখানে কি করব, দুটো সংখ্যা ইনপুট নিব। যদি আমি নিই ধরো 5 আর নিলাম হচ্ছে 5 আর 5 গড় করি তাহলে 5। যেহেতু আমরা বলে দিয়েছি রেজাল্টটা দশমিকে হবে, তাই এসেছে 5.00। এটা কিন্তু আমাদের কোনো সমস্যা না, কারণ 5 এর জায়গায় 5.00 আসলে সমস্যা নাই, দশমিকের পরে শূন্য আসলে কোনো সমস্যা নাই। এটাতে আমাদের লাভটা হয়েছে কি, এটাতে লাভটা হচ্ছে আমার এই, যদি আমরা এখানে দশমিক সংখ্যার রেজাল্ট আমরা পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম কাজ করবে। দশমিক সংখ্যার রেজাল্ট পেলেও প্রোগ্রামটা কাজ করবে। আমরা আবার এটাকে রান করাবো। দেখো এটাকে আমরা আবার রান করাচ্ছি। অন্য দুইটা মান নিব, আমরা অন্য দুইটা মান নিয়ে দেখবো যদি আমরা হচ্ছে অন্য দুইটা মান নেই তাহলে কি আসবে। ওকে, আমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দুইটা সংখ্যা নিব। ধরো আমি নিলাম হচ্ছে 15, আগের বার নিয়েছিলাম 15 আর 16, এই দুইটা আমরা আবার নিব। 15 আর 16 নিলে দেখো কত আসে,
15.00 আসে নাই। কোন একটা কারণে হচ্ছে আমাদের কম্পাইলার কাজ করে নাই। রেজাল্ট আসার কথা 15.5, কারণ 15-16 কে গড় করলে হয় 15.5, এখানে এসেছে 15.00। কোন একটা কারণে আসে নাই। আমরা দেখতে পারি আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামে একটু রিটার্ন 0 দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। রিটার্ন 0 দেওয়া মানে হচ্ছে আ কম্পাইলারের যদি কোনো মান থাকে, যদি কোনো ভ্যালু থেকে থাকে সেটাকে 0 করে দেওয়া। অর্থাৎ এই যে লাস্টে আমি বলেছিলাম যে রিটার্ন 0 না দিলে প্রোগ্রাম চলে। এটা একটা ভালো অভ্যাস। দেওয়াটা ভালো। দিয়ে দেখি কোনো চেঞ্জ হয় কিনা। রিটার্ন 0, রিটার্ন 0, রিটার্ন 0 এভাবেই তো দেয়। ওকে, এখন আমরা এটা দিয়ে দেখি কোনো চেঞ্জ হয় কিনা। হুম। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি হচ্ছে আমাদের যে প্রোগ্রামে আমরা এই প্রোগ্রামটা ২ টা সংখ্যা প্রথম ইনপুট নেব। ২ টা সংখ্যা ইনপুট পরে তারপর আমরা কি করব? আমরা হচ্ছে ২ টা সংখ্যাকে যোগ করে ভাগ করব। ভাগ। তো আমরা হচ্ছে এখানে এটাকে আবার রান, ধরো আমি ২ টা সংখ্যা নিলাম। একটা হচ্ছে ৪, একটা হচ্ছে ৫। ৪ আর ৫ যোগ করলে হয় ৯, গড় করলে হওয়ার কথা ছিল হচ্ছে ৪.৫। এখানে একটা সমস্যা হয়েছে। আমরা হচ্ছে এটাকে ফাইন্ড আউট করব। দেখি কোথা থেকে সমস্যাটা ফাইন্ড আউট। সবাই যদি স্ক্রিন দেখতে থাকো, আমি এখানে স্ক্রিনটা যেটা দেখাচ্ছি সবাই একটু দেখো যে আমি যে স্ক্রিন দেখতে পাচ্ছি এখন, যে ব্ল্যাক যে স্ক্রিনটা, সেখানে দেখো আমি একটা সংখ্যা নিয়েছিলাম ৪, আরেকটা সংখ্যা নিলাম ৫। তো এটাকে সে গড় করে দিল। গড় করে করলো হচ্ছে 4.00। এটা কোন একটা কারণে আসেনি রেজাল্টটা। আমি এটা দেখি ফাইন্ড আউট করতে দেখি। তো মোট কথা হচ্ছে দশমিক রেজাল্ট আনার জন্য আমাদেরকে কি দিতে হবে? ফ্লোটিং যেটা আছে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারের টা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব? দশমিক সংখ্যাটা পাবো। ওকে, আমি এটাকে ফিক্স করার চেষ্টা করব এখনই, দেখি কোনভাবে ফিক্স করা যায় কিনা। আমাদের ক্লাসটা দেখি কয় মিনিট হয়েছে। মিনিটে দেখাচ্ছে না। আমাদের ক্লাসটা মনে হয় ৪০ মিনিট প্রায় শেষ হয়ে যাবে। আর ১-২ মিনিটের মধ্যে শেষ হয়ে গেলে আমরা আবার কিছুক্ষণ পরে জয়েন করব ৫-৬ মিনিট ব্রেক নিয়ে। তো এইটুকের মধ্যে আমরা যা যা করেছি এর মধ্যে কার কি প্রশ্ন আছে আমি প্রশ্নটা শুনবো।